দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। জুলাই অভ্যুত্থানের পরে সংস্কারের যে দাবিগুলো উঠেছিল তার মধ্যে একটি দাবি ছিল বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন থেকে চলে আসছে তার এক ধরনের পরিবর্তন বা সংস্কার। সেদিকে আসলে কতটুকু এগোচ্ছি, সে ব্যাপারে টেকসই পরিবর্তন কিভাবে হতে পারে, এ নিয়ে কথা বলতে চাই আমরা। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব নাজমুল হক প্রধান, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আছেন জনাব আজিজুল বারী হেলাল, তিনি তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। এবং আছেন জনাব নাজমুল আশরাফ, তিনি প্রধান সম্পাদক TVN24। আলোচনা শুরু করব একটা প্রতিবেদন দেখে। শিরোনামের শেষ যে বিষয়টি শুনছিলেন আপনারা, চট্টগ্রামে ওসিকে পিটিয়েছেন বিএনপির নেতাকর্মীরা, তার বিরুদ্ধে মামলা রয়েছে কয়েকটি এই ওসির, এবং আওয়ামী লীগ আমলে নির্যাতনের অভিযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে দিনের শেষে মব জাস্টিস আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে আসলে এই ঘটনাগুলো কতটুকু ইতিবাচক নির্দেশ দেয়। প্রতিবেদনটি দেখে আলোচনায় আসবো। বিএনপির নেতাকর্মীদের হেনস্থার মুখে ওসি নেজামুদ্দিন। ঘটনাটি ঘটে সোমবার বেলা 2:30টার দিকে। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন নেজাম। এই সময় তাকে আটকান বিএনপির নেতাকর্মীরা। তারা তাকে মারধর করতে থাকেন। এতে তার জামাকাপড় ছিঁড়ে যায়। খবর পেয়ে কয়েকশো গজ দূরে পাঁচলাইশ থানা থেকে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এই সময় বিএনপি নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। তারা বিক্ষোভ করেন। নেজামুদ্দিনকে গ্রেপ্তার ও তার বিচারের দাবি জানান তারা। চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ ভাই, তাকে ওই পাসপোর্ট অফিসের সামনে, সে মাস্ক পরা, সে ওইখানে আসছে। ওসি নিজামের উপর অবশ্য ক্ষেপ আছে। যারা রাজনীতি করে না, সকল মানুষ কিন্তু ও একজন আওয়ামী লীগের দোষর। আমাকে এই নির্বাচনে আগে অ্যারেস্ট করেছিলেন। অ্যারেস্ট করার পরে আমার আম্মা স্ট্রোক করে মারা গিয়েছেন। আমার অন্ডকোষ এবং কি হাত যেভাবে অত্যাচার করেছে, কোনো সন্ত্রাসী কোনোভাবে কাউকে কোনো মানুষ কীভাবে অত্যাচার করে না। নেজামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে ঘটনাটি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তাদের নির্দেশনা পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। সিনিয়র স্যাররা অবগত আছেন, স্যাররা যেভাবে ডিসিশন সেভাবে সিদ্ধান্ত হবে। ওনাকে কি আপনারা নিয়ে এসেছেন না বিএনপি নেতাকর্মীরা নিয়ে এসেছেন? আমরা সেভ করে নিয়ে আসছি ওনার থেকে, ওনাকে মারতেছিল। উনি তো আহতই হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা দরকার। এখন যেহেতু তাকে আক্রমণ করা হয়েছে, উনি আইনগত যে ব্যবস্থা নেবেন সেটার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। যে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে একটা সিস্টেম রয়েছে, সেখানে সেই সিস্টেম ফলো করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম যদি আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ এরকম থাকতো। এখন এইভাবে প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তা লাঞ্ছিত করা, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। নেজামুদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের কোতোয়ালি সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। সবশেষ পিবিআই হয়ে তিনি বর্তমানে আছেন সিআইডিতে। গণ অভ্যুত্থানের পর তার নামে কয়েকটি মামলা হয় বলে জানা গেছে। জনাব হেলাল, আপনার কাছে শুরুতেই আসতে চাই। এই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, যেখানে আইন তার ধারা মতো চলবে, যেখানে একজনের বিরুদ্ধে অভিযোগ হবে সেটি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে তার সুরাহা হবে, আইন মানুষ নিজের হাতে তুলে নেবেন না, তার রাজনৈতিক শক্তি বা দাপট যতটুকুই হোক না কেন। সেদিকে কি বিএনপি এগোতে পারছে? ধন্যবাদ। বিএনপি সেদিকে এগোতে পারছে কিনা, আপনারা এই প্রতিবেদন দেখে তো এই বক্তব্য দিতে হলে অবশ্যই এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই দিতে হয়, তাই না? তা যেটা প্রতিবেদনটা দেখলাম, এটা কখনো গ্রহণযোগ্য না। এটা তো মব জাস্টিস বলবো না মব ভায়োলেন্স বলবো, এটা নিয়েও আমার একটু সন্দেহ রয়েছে। কারণ এই ওসি দেখলাম যে তিনি অন ডিউটি না, উনি হয়তো লুকিয়ে বা পালিয়েছিল, এবং যারা ভিকটিম এই ওসি দ্বারা ক্ষতিগ্রস্ত সেই সংক্ষুব্ধ লোকগুলো আমি দেখলাম আক্রমণ করছে। যেটা আমি প্রতিবেদন দেখেছি, আমি কিন্তু এর আগে নিউজটা দেখিনি, এখন দেখলাম যারা সংক্ষুব্ধ ছিল এতদিন তারা এর উপর এটা হয়েছে। তারপর আমি বলছি যে এটা বিএনপি দলগতভাবে এটা কখনোই সমর্থন করে না। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির যেটা বললেন, আমরা 5ই আগস্টের যে আপনার তুমুল আমরা যে বিজয় বা অভ্যুত্থান বিজয় অর্জন করলাম, তারপরে এই মব জাস্টিস, মব ভায়োলেন্স যাই বলেন, এই কথাটির আমি দেখলাম প্রচলন হলো যে একদল লোক যে একজন লোকের আক্রমণ করছে, সেই লোকটা হয় আগে দোষী ছিল, তাকে রাস্তায় পেয়েছে, আক্রমণ করছে। যেমন আপনি দেখেন যে ছাত্ররা যখন 8ই আগস্টের পরে যখন সচিবালয়ের ভিতর ঢুকে গেল যে তাদের পরীক্ষা ছাড়া পাশ করে দিতে হবে, ওইটাকে আপনি কি বলবেন? মব ভায়োলেন্স বলবেন না মব জাস্টিস বলবেন? ওটাও তো কোনো সংস্কৃতি না।
তা এটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, কিন্তু ডিনাই করলেন, অ্যাকসেপ্ট করলেন পাবলিক পারসেপশনালি। আবার দেখলাম যে বিচারালয়ে যখন বিচারপতিদেরকে মানে আপনার দোষর বিচারপতি বা অভিযোগকারী বিচারপতিদেরকে যখন সোজা অপসারণ করা যায়, তারপরও দেখলাম আবার ছাত্রদেরকে ডেকে এনে সেখানে একটা মব সৃষ্টি হলো। ওইটাকে আমি কি জাস্টিস বলবো না ভায়োলেন্স বলবো, একই কোশ্চেন। এইভাবে যখন সংস্কৃতির পরিবর্তন মানে আগের সেই সংস্কৃতি, এটা নতুন একটা সংস্কৃতি আমি দেখলাম শুরু হলো। এই সংস্কৃতির তো রাজনীতিতে কখনোই গ্রহণযোগ্য না। বাংলাদেশের আর সংস্কৃতি এমনও কিছু না যে আপনি উপর থেকে চাপিয়ে দেবেন সেটা সংস্কৃতি, এটা অন্য একটা আলোচনা। তবে এই ঘটনাকে আমি কখনো বা বিএনপি দলগতভাবে কখনো অনুমোদন করে না। নিশ্চয়ই এটার তদন্ত সাপেক্ষে এটার বিচার হওয়া উচিত এবং পার্টিও তার যথাযথ ব্যবস্থা নিবে আমি যেটা মনে করি। তো আপনি যদি রাজনৈতিক সংস্কৃতির কথা বলেন, রাজনৈতিক সংস্কৃতি কিন্তু ডিকটেট করে বন্ধ, কোনো সংস্কৃতি আপনার ব্যক্তিগত সংস্কৃতি, কোনো সংস্কৃতির স্পন্টেনিয়াস ব্যাপার। সংস্কৃতিটা আপনি আলোচনা করছি, এটাও তো সংস্কৃতি। যখন আপনি ডিকটেট করে বলেন না হেলাল তোমাকে এইভাবে কথা বলতে হবে, তাহলে তো হচ্ছে না, তাই না? স্পন্টেনিয়াসলি সেখানে একটা মোরালিটি থাকে, সেইখানে আপনার সভ্যতা থাকে, ভব্যতা থাকে। এইটা হলো আপনার সংস্কৃতির একটা লোকোমোটেশন আছে, একটা চলন আছে আপনার। সেই জন্য বলছি যে বাইরে থেকে চাপিয়ে দেওয়ার কথা বোধহয় হচ্ছে না, কারণ বিএনপির অন্যান্য নেতাদের সাথে বিভিন্ন সময় যখন কথা হয়েছে এই অনুষ্ঠানে, তারা বলছেন যে 5 আগস্টের পরে আসলে রাজনীতিতে এমন কিছু সাবধান হওয়ার কারণ ঘটেছে যাতে আগের যে ধারা সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা বিএনপি অনুভব করে। সেটার প্রক্রিয়াটা কি হবে? এটা ভালো বলছেন, একটা ব্রেক থ্রু আসা দরকার। আগের যেই মানে গণ অভ্যুত্থানের 17 বছর যে বাংলাদেশের যে আপনার প্রতিহিংসা এবং হিংসাত্মক রাজনীতি ছিল, যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই সংস্কৃতি থেকে আমাদের বেরোয় আসার জন্য তো এই আন্দোলনটা ফ্যাসিবাদের বিরুদ্ধে হলো। এখন বিএনপি মনে করে যে আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন যে আপনার রাজনীতিতে আপনার নির্বাচনের যে জেতা মানে ক্ষমতার পরিবর্তন, সেটা না, আপনার রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। গুণগত পরিবর্তন বলতে মনে করে এটা তো অনেক বড় একটা আলোচনা, যে আপনি যেমন একটা মব ভায়োলেন্স দেখালেন, তারপরে অন্য দলের নেতাকর্মীকে মারধর করার, আপনার পাবলিক নিউসেন্সি ক্রিয়েট করা, এই রাস্তাগুলো দাঁড়িয়ে জনসভা করা। তারপরে আমাদের চেয়ারম্যান আর একটা কথা বলেছে যে রাস্তাগুলো যেভাবে আপনার ব্যানার পোস্টারে, রঙিন পোস্টারে ছেয়ে দিই, রঙিন ব্যানারে ছেয়ে দিয়ে পুরো রাস্তা দুই পাশে মনে হচ্ছে সিনেমা হলের সামনে যেমন থাকে ওরকম। সেটা তিনি বলছেন যে এখন থেকে বিএনপির জনসভা হলে জনসভার 10 ঘন্টার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং এই সমস্ত ব্যানার, রঙিন রঙিন পোস্টার আপনার দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। জনসভা শেষ, পোস্টারগুলো শেষ। এই জন্য আপনি দেখবেন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গত 17 বছর যেভাবে রঙিন পোস্টারের হাতছানি দিত, এখন কিন্তু অনেকটা কমছে আমাদের পার্টির এই নির্দেশনার ফলে। এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তনের কথা তিনি বলছেন, যেমন মেরিটোক্রেসিকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছেন। আগে যেমন আপনার যেভাবে আপনার ইনফিল্ট্রেশন হতো, রাজনীতিতে যোগদান করতো বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, সেইখানে একটা ছাঁকুনির ব্যবস্থা থাকা, যাতে ভালো লোকজন যারা আসলে মানুষকে মোটিভেট করতে পারে, মানুষের কাজে লাগতে পারে, এরকম লোক রাজনীতিতে আসতে পারে। এই সংস্কৃতি পরিবর্তনের জন্য বিএনপি অনেক উদ্যোগ নিয়েছে। আর রাষ্ট্র সংস্কার জন্য 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সেই প্রসঙ্গগুলোতে একটু পরে আসবো, তার আগে জনাব নাজমুল আশরাফ আপনার কাছে আসতে চাই। এই যে ঘটনাগুলো ঘটে, বিশেষ করে চট্টগ্রামের যে ঘটনাটা আমরা দেখছিলাম, এর পেছনে একটা কি কারণ এটা যে অনেক ক্ষেত্রে যারা এই ধরনের গণহত্যার অভিযোগ যাদের বিরুদ্ধে এসেছে, যেমন র্যাব 10-এর অধিনায়ক ফরিদ উদ্দিন, তিনিও রীতিমতো ভালো একটা পদায়ন পাচ্ছেন এবং সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আসলে কি এই একেবারে শীর্ষস্থানীয় যারা অপরাধী, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, কিন্তু এর বাইরেও যারা মাঠ পর্যায়ে আসলে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা কি চোখে পড়ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, 5 আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পতনের পরে টানা 3 দিন যখন দেশে কোনো সরকার ছিল না, আইন কানুন কোনো কিছুই ছিল না, তখন অনেক ঘটনা ঘটেছে। মানে গত 16 বছর যারা নানানভাবে, সেটা সরকারি দল, প্রশাসনের লোক, পুলিশের লোক বা কোনো গোয়েন্দা সংস্থার লোক, যারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, তাদের উপরে এক ধরনের হামলা, প্রতিশোধ, থানা হামলা, পুলিশ হত্যা,
এরকম রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলা, এরকম অনেক ঘটনা ঘটে গেছে। 5 মাস পরে এসে এখন ওই ধরনের ঘটনা ঘটার প্রত্যাশিত না। তার মানে চট্টগ্রামের যে ঘটনাটা হেলাল ভাই বললেন যে এটা দল সমর্থন করে না, কেউই সমর্থন করবে না, কিন্তু ওই ব্যক্তি তিনি যখন ওসি ছিলেন তখন যদি তিনি এসব রাজনৈতিক নেতাকর্মীদেরকে নির্যাতন করে থাকেন এবং বেআইনি কাজ করে থাকেন পুলিশ হিসেবে, আমরা জানি যে গত 16 বছর যাদের আইন প্রয়োগ করার কথা তারা সবচেয়ে বেশি বেআইনি কাজ করেছেন, নির্যাতন করেছেন, তার মধ্যে পুলিশ সবার আগে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের কথা আমরা জানি। ফলে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী যারা জনগণের অধিকার নিশ্চিত করার কথা, তারা যখন জনগণের অধিকার হরণ করেছে, নির্যাতন করেছে এবং চরম অন্যায় কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই এখন প্রত্যাশিত। ফলে এই যে 3 দিন 5ই অগস্টের পরে নৈরাজ্যকর অবস্থা ছিল, এরপরে যখন সরকার গঠিত হলো, দায়িত্ব নিল এবং ধাপে ধাপে আমরা এই পর্যায়ে আসলাম, 5 মাস পরে সেরকম ঘটনা ঘটা অনাকাঙ্ক্ষিত। এখন যেই ব্যক্তি বা ব্যক্তিরা এই লোকটির দ্বারা ওসি নিজামুদ্দিন নির্যাতিত হয়েছেন, তাদের একটা ক্ষোভ থাকতেই পারে, সেখানে তারা কতটা সংযত হওয়া উচিত ছিল সে প্রশ্ন আসতেই পারে। কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে কেন এতদিন অভিযোগ দায়ের করা হলো না, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কেন কোনো ব্যবস্থা নিল না, তাকে কেন বাহিনীতে এখনো রাখা হলো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো না, সে প্রশ্ন আসতে পারে। ঠিক একইভাবে আমরা গত 16 বছরে যত রকমের নির্যাতনের কথা বলি, গুম খুন থেকে শুরু করে বহু কিছু, এই কাজগুলোর জন্য প্রধানত দায়ী ছিল পুলিশ, এবং পুলিশের বিরুদ্ধে জনগণই একরকমের ব্যবস্থা নিয়ে ফেলেছে 5ই অগস্টের পরে। এরপরে বহুদিন লেগেছে তাদেরকে ফিরিয়ে আনতে, এখনও তাদেরকে স্বাভাবিক করা যায় নাই। যারাই ফিরে এসেছেন, কাজে এসেছেন, তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আরও অনেকের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া হবে, প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমরা শুধু পুলিশের উপরেই এই ব্যবস্থাগুলো নিতে দেখছি বা আমরা দাবি জানাচ্ছি, কারণ পুলিশ সরাসরি জনগণের সাথে মাঠ পর্যায়ে যুক্ত থাকে এবং রাজনৈতিক অরাজনৈতিক যারাই নির্যাতনের শিকার হয় সরকার বা রাষ্ট্রের দ্বারা, তার প্রথম হাতিয়ার হচ্ছে পুলিশ। কিন্তু ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, পিবিআই, সিআইডি, এই প্রতিষ্ঠানগুলোর, এই সংস্থাগুলোর যারা এই অন্যায় করেছে বিগত সরকারের আমলে, সরকারের নির্দেশে বা স্বেচ্ছায়, তাদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক জিয়াউল হাসান সম্পর্কে আমরা জানি, আরও যতগুলো সংস্থার কথা বললাম, সামরিক এবং বেসামরিক, সেই সংস্থাগুলোর কারা তখন দায়িত্বে ছিলেন, কারা মাঠ পর্যায়ে হাতে কলমে এই অপকর্মগুলো করেছেন, গুম খুন থেকে শুরু করে যত রকমের অপকর্ম, সেরকম ব্যবস্থা কিন্তু আমরা নিতে দেখছি না। ফলে মাঠ পর্যায়ে সামনে পুলিশ পেলাম, পিটিয়ে দিলাম, এটা কোনো সমাধান হতে পারে না। কিন্তু আমি বলছি যে মানবতা বিরোধী অপরাধ, নির্যাতন, বেআইনি কাজ এবং যত রকমের অপকর্ম হয়েছে, তার জন্য যেই বাহিনীগুলোকে তখনকার সরকার ব্যবহার করেছে, তাদের সবাইকে আমরা বিচারের আওতায়, জবাবদিহিতার আওতায় আনতে পারছি কিনা, সেই প্রশ্ন। প্রধান, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, একটা রাজনৈতিক ব্যবস্থায় যেমন রাজনৈতিক দলগুলো থাকে, এর পাশাপাশি আমলাতন্ত্র থাকে, পুলিশ থাকে, এবং এই জুলাইয়ের পট পরিবর্তনের পরেও আমলাতন্ত্র বলুন, পুলিশ বলুন, গণমাধ্যম বলুন, তাদের আচরণটা এমন যে যেই ক্ষমতায় আছে তার সব ধরনের কর্মকাণ্ড যে কোনোভাবে সমর্থন করার এক ধরনের প্রবণতা, অথবা আগের যারা ব্যবস্থার সাথে জড়িত ছিলেন তারা নিজেদের আখের গোছানোর এক ধরনের প্রবণতা আমরাও শিরোনামেও দেখছিলাম যে তারা মোটামুটি ভালো অবস্থানেই আছেন অনেক ক্ষেত্রে। এই যে রাজনৈতিক ব্যবস্থা বা কাঠামো যেখানে যিনি ক্ষমতায় থাকবেন তার পেছনেই সবার এক ধরনের লেজুর বৃত্তির প্রবণতা, তার পরিবর্তনের কি কোনো রাস্তা আছে? ধন্যবাদ আপনাকে। আসলে দুজনেই গুরুত্বপূর্ণ আলোচক এখানটায়, সাথী হেলাল তো আসেনি, সাংবাদিক উনি ভালো আলোচনা করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম যে কথাটা এসছে এখানটায়, সেটা হচ্ছে সংস্কৃতির পরিবর্তন। বিপ্লবী পরিবর্তন বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে গুণগত আমূল পরিবর্তন, আর একটা হচ্ছে এভলিউশনারি প্রসেস। আস্তে 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 পরিবর্তন হবে। যেমন আমরা যদি বলি মায়ের কোল থেকে শৈশব, কৈশোর, তরুণ, তারপর বৃদ্ধ, এখন মাঝ বয়স, ইত্যাদি ইত্যাদি, এভাবে পরিবর্তন। আমাদের দেশে আসলে, আমাদের দেশ কিন্তু অনেকগুলি পরিবর্তন আমাদের দেশে হয়েছে। আমি যদি 47 থেকে শুরু করি, আমাদের দেশে অভ্যুত্থান হয়েছে, আপনার বড় বড় আন্দোলন হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, মানে পরিবর্তন, এগুলো আমি ধরে নিচ্ছি এগুলো। কিন্তু আমাদের এই বাঙালি যে রাষ্ট্রটা, ইন দ্য মেইন, আরও অন্য জাতিসত্তা আছে, সেই রাষ্ট্রটার মানুষ গঠনে রাজনীতিবিদদের যে ভূমিকা, রাজনৈতিক দলের যে ভূমিকা, সেইটা কিন্তু আমরা কিন্তু শুরুর থেকেই পাই নাই। এটা হচ্ছে পাকিস্তান থেকে পাইনি, দেশ স্বাধীনের পরেও পাইনি। আমি কেন কথাটা বলছি, আমি ধরুন এই যে আজকে এই যে বর্তমান সরকার, আমি যদি আগে বাদই দিই বর্তমান সরকার,
যেটা হেলাল চমৎকার করে বলছেন যে আমি একটা বিরাট পরিবর্তন, এত 2000 মতো লোক মারা গেল প্রায় এই জায়গায়, বিশাল ঘটনা। অনেক বাড়িঘর পুড়ে ফেলছে, অনেক লোক পালিয়ে গেছে। শেখ হাসিনার গোটা গোষ্ঠী তো আগেই পালিয়ে চলে গেছে, উনি পরে চলে গেলেন, পালিয়ে গেলেন। তো এই যে এত বড় একটা পরিবর্তন হওয়ার পরও আমাদের প্রশাসন, পুলিশ প্রথম কাজে আসছিলেন না, আমাদের প্রশাসন কেন এই পরিবর্তনটাকে ধারণ করতে পারলো না? আমাদের সরকার যিনারা হলেন তিনারাও পারলেন না কেন? যেটা বলছো, আমি খুব সংক্ষেপে বলি কেন এই মব জাস্টিসের কালচারটা কেন হচ্ছে। রাষ্ট্রের উপর পর্যায় থেকে যখন এই ধরনের সিমটম যখন চোখে পড়ে, তাই না, তখন এটা ইন্সপায়ার্ড হয়। বলে কীরকম? আমি বিচারক প্রস্থান করার ক্ষেত্রে, বিদায় করার ক্ষেত্রে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ অপোজিশন যখন ছিল তখন হাইকোর্টের দরজা লাথি মারছিল, আমরা সবাই বলছিলাম সেখানটায়। এবং হাইকোর্টে একই ঘটনা কিন্তু ঘটলো। আপনি দেখেন একটা কি অর্ডারে আমি জানি না, বঙ্গবন্ধু বা শেখ মুজিবের ছবি ছিল, সংবিধানের পাঠ করছে পরে 22 সালে না কোন সালে করছে, ছবি ছিল। এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়ে, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েই কিন্তু এটাকে অপসারণ করতে পারতো না, কোনো ছবি রাখবো না, সিদ্ধান্ত এরকম নিতে পারতো যে আমরা কোনো ছবি ইন্টারনেট করতে পারবো, যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কোনো দলের না, আমরা কোনো ছবি রাখবো না। না করে করলো কি, মস্তানি করে ছবি নামায় ফেললো। কথাটা খেয়াল করেন, মানে এই যে ইন্ডিকেশনটা, সরকার যখন নিজে মস্তানের ভূমিকা পালন করে তখন তো এটা এক্সপ্লেন করা ফ্রম প্যারিফেরি, সেন্টার টু প্যারিফেরি। আজকে ওই যে লোকগুলি কেন খড়গস্ত, ওই লোকগুলি বলছে যে এই ওসির বিচার হবে না। আমি এটা কন্ডেম করছি, এটা খারাপ, এটা কখনোই মঙ্গল না, কিন্তু ওরা বুঝছে যে এ তো আবার চাকরি করবে, এ তো বহালতবে থাকবে, তাহলে তাকে আমার পাওনাটা আমি আদায় করে নিই। ইট ইজ মেন্টালিটি, এটা খুব খারাপ জিনিস। এই যে মব জাস্টিস শুধু এই জায়গায় হচ্ছে নট দ্যাট। আপনি নেত্রকোনায়, আজকে আমি শুনলাম নেত্রকোনায় ও ছাত্রলীগ করতো, ও আসছে শহরে কে গেছে, ওইরকম অস্তানা কিছুই না, ওকে মাইরা তারপরে দেওয়া হয়েছে পুলিশের কাছে, ছাত্র মারছে। আমি শুনলাম আপনার মাহমুদুর মান্না একটা প্রোগ্রামে ছিলাম, ওনার দলের লোককে মাইরা, বুঝছে না, আগের দিন প্রোগ্রাম করে আসে মান্না সাহেব, মাইরা দেওয়া হয়েছে। এই যে অবস্থাটা, মানে এই সরকার পরিচালনা করার ক্ষেত্রে কোথাও কোনো আইন শৃঙ্খলার কোনো উন্নতি বা কোনো এস্টাবলিশ বা কোনো ডিরেকশন সেট করতে পারছে, এটা সরকারের কাজকর্মে পরিলক্ষিত হয় না। যেহেতু হয় না, সেই কারণেই এগুলি অ্যাজ ইট ইজ, যার যেমন সে তেমনই করতেছে, চলে যাচ্ছে। জি, একটা বিরতির সময় হয়েছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ফিরে আসবো নাজমুল আশরাফ আপনার কাছে। দলীয় রাজনীতির সংস্কৃতির প্রসঙ্গে যদি আসি, বাংলাদেশে পরিবার কেন্দ্রিক রাজনীতি বলুন বা নেতাদের পরিবর্তনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া বা তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নেতা নির্বাচন বা নির্বাচনের জন্য মনোনয়ন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবের কথা বিভিন্ন সময় আমরা বলে এসেছি। বিগত নির্বাচন নিয়েও সেই অভিযোগগুলো রয়েছে। এই সংস্কৃতির পরিবর্তনের রাস্তাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। কঠিন প্রশ্ন, এবং সেটা হুট করে আপনি কোনো কিছু বলে দিলেন, শিখিয়ে দিলেন, নির্দেশ দিলেন, চাপিয়ে দিলেন, তাতে হবে না। রাজনীতি বা রাজনৈতিক সংস্কৃতি, যে কোনো খাতের সংস্কৃতি একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে, লালন পালনের মধ্য দিয়ে সেটা বেড়ে ওঠে। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দীর্ঘ 53 বছর দেখে এসেছি, তার অনেক খারাপ দিক আছে। সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্যই তো আমরা এখন প্রত্যাশা করছি, বিশেষ করে আপনার এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা চাইছি নতুন ধরনের রাজনীতি। এত বছর ধরে আওয়ামী লীগ, বিএনপি সহ যত বড় বড় রাজনৈতিক দল আছে, তারা যে ধরনের রাজনীতি করেছে আমরা সেটা চাই না, নতুন রাজনীতি চাই। এখন 5ই আগস্টের পরে যে বাস্তবতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে প্রত্যাশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে বা তৈরি হওয়ানো হচ্ছে, এবং যারা অভ্যুত্থান আন্দোলন করলেন তারা যা কিছু বলছেন, তার প্রেক্ষিতে কিন্তু একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখছি, সামান্য হলেও। ধরেন এই সারা জীবন বিএনপি যেরকম রাজনীতি করেছে, এখন কি সেরকম রাজনীতি করছে না। আওয়ামী লীগ তো এখন করার সুযোগ পাচ্ছে না, নাই। অন্য যে দলগুলো আছে ছোট বড়, তাদের রাজনৈতিক তৎপরতা, কথাবার্তা, চিন্তাভাবনার মধ্যে আমরা কিছুটা পরিবর্তন দেখছি। তার মানে একটা হাওয়া লেগেছে, এবং সকল রাজনৈতিক দলই বুঝতে পারছে যে এতদিন যে ধরনের রাজনীতি করে এসেছে, যেটি মানুষ চায় না, যে রাজনীতিতে ভালোর চেয়ে খারাপ বেশি এবং নানান রকমের অপতৎপরতা আছে, সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা সবাই করছে। এবং সে কারণেই কিন্তু বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল, তারা অনেক রকমের প্রতিশ্রুতি দিচ্ছে, অনেক কিছু করবে বলছে, সংস্কার থেকে শুরু করে অনেক কিছু। এবং 5ই আগস্টের পরে বিএনপি অনেক কিছু বলছে এবং করছে, যেগুলো আমরা আগে সেভাবে দেখি নাই। অনেক পরিবর্তন। ঠিক একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর তার প্রভাব পড়ছে। এখন এই সংস্কৃতিটা দীর্ঘদিনের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তন হবে, এবং প্রতিযোগিতাটা হবে এরকম, আপনি যখন ভালো কিছু করে এগিয়ে যাবেন, জনসমর্থন পাবেন, ভোট পাবেন, নির্বাচিত হবেন, তখন আমিও পিছিয়ে থাকবো না, আমিও আপনার ভালোটাকে
আরও ভালো করার চেষ্টা করব, ওইভাবে একটা কাজ হবে। কিন্তু আমরা যদি রাতারাতি আশা করি যে সব কিছু বদলে গিয়ে একেবারে মানে আদর্শ একটা রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি হবে, সেটা হয়তো হবে না। কিন্তু সেই রাজনৈতিক সংস্কৃতির বদল এবং ইতিবাচক রাজনীতির জন্য আপনার দরকার হচ্ছে গণতন্ত্রের চর্চা। এই মুহূর্তে দেশে গণতন্ত্র নাই, সবার সম্মতিতে একটা সরকার আছে, রাজনৈতিক দলগুলো যার যার মতো করে কাজ করছে, নির্বাচনের কথা, সংস্কারের কথা, অনেক কিছু নিয়ে কথা বলছে। কিন্তু আপনি যখন সঠিক গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে যাবেন এবং গণতন্ত্র বলতে যা যা কিছু বোঝায় সব কিছু আপনি করবেন। গণতন্ত্রের তো একটা অন্যতম শর্ত হচ্ছে পরমত সহিষ্ণুতা, অন্যের প্রতি সম্মানবোধ, অন্যের মতকে সম্মান করা, এবং আপনি কারো নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকারে আপনি হস্তক্ষেপ করবেন না। কোনো অন্যায় অবিচার হলে পরে আপনি আইনের শাসনে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যাবেন এবং সেই ন্যায় বিচার নিশ্চিত হবে। ফলে সুশাসন, ন্যায় বিচার, যা কিছু আমরা বলি সব কিছু যখন ঠিকঠাক মতো হবে, রাষ্ট্রের 3টি অঙ্গ যখন ঠিকঠাক মতো চলবে, আগের চেয়ে ভালো অবস্থায় চলবে, তার প্রভাব রাজনীতিতে পড়বে এবং তার মধ্য দিয়ে রাজনীতি সংস্কৃতি পরিবর্তন হবে। শেষ লাইনটা বলি, এখন এই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন শক্তি, ছাত্রদের শক্তি আমরা দেখছি, তারা নানানভাবে তৎপর এবং তারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে, তারা জনগণের কাছে যাচ্ছে, তারা তাদের রাজনৈতিক মিশন ভিশন সম্পর্কে বলছে, যদিও সেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কিছু অপ্রয়োজনীয়, অনেক কিছুই গ্রহণযোগ্য না, অনেক কিছু নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু নতুন একটা রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে। তারা কি নতুন কোনো ধারা আমাদেরকে এখন পর্যন্ত দেখাতে পারছে? তাদের যে তৎপরতা, যেটা প্রধান ভাই বলছিলেন যে এখন রাজনীতি বা জনগণের পক্ষে, দেশের পক্ষে কাজ করা মানে যদি হয় মানে মব জাস্টিস, মাস্তানতন্ত্র, ঘেরাও, মানি না মানব না, হুমকি ধামকি, সেগুলো তো ভালো রাজনীতি না। ওই রাজনীতির জন্যই তো আমরা পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। কিন্তু পরিবর্তন করা এক জিনিস, সংশোধন করা এক জিনিস, উন্নত করা এক জিনিস, আর বাদ দিয়ে দেওয়া এক জিনিস। অনেকের কথাবার্তায়, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক শক্তির উত্থান আমরা দেখছি তরুণ প্রজন্মের, তাদের কথাবার্তা চিন্তা ভাবনার মধ্যে মনে হয় যে আগে সবকিছু বাদ দিয়ে দাও, আগের রাজনীতি, আগের রাজনৈতিক দল, আগের ইতিহাস, আগের অর্জন সবকিছু একেবারে জিরো করে দিয়ে আবার নতুন করে শুরু করা, এটা অবাস্তব চিন্তা ভাবনা। সেই জায়গায় তাদেরকে সংশোধন যেমন হতে হবে, তাদেরও কিছু ঘটনা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আমরা আবার পুরনো রাজনীতির প্রভাব দেখি। ছোট্ট একটা কাহিনী বলে শেষ করি। আপনি জানেন কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের এক নেতাকে পিটানো হলো এবং যাদের অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হয়ে গেছেন সেই অনুষ্ঠান সংগঠনটার নাম বিপ্লবী সামথিং, এরা এই অভ্যুত্থান পরবর্তী শক্তির একটা সংগঠন। সেখানে তাকে পিটানো হলো, মারা হলো। সেই আক্রমণকারীদের পক্ষ হয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রভাবশালী সমন্বয়করা গণ অধিকার পরিষদের কাছে গেছেন, যিনি আক্রান্ত হয়েছেন ফারুক সাহেব তার কাছে গেছেন, আপোষের কথা বলছেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মানে ছাড়ানোর চেষ্টা তারা করছেন। তার মানে এটা তো পুরনো রাজনীতির খুবই জঘন্য একটা দিক। সেই চর্চা কেন তারা করবে? যাদেরকে মানুষ এখন আদর্শ হিসেবে দেখতে চায়, তাদের নানান কথাবার্তা কাজকর্মে কিন্তু মানুষ আস্তে আস্তে হতাশ হচ্ছে। তারা যদি এটা বুঝতে না পারে এবং তাদেরকে যারা পরিচালনা করেন, তাদের যারা দীক্ষা দেন, জ্ঞান দেন, দার্শনিক তত্ত্ব দেন, তারা যদি সঠিক মানে উপদেশটা না দেন, তাহলে কিন্তু এই শক্তির উত্থান এবং তার মধ্য দিয়ে দেশের রাজনীতি যে পরিবর্তন হবে, মানুষ নতুন আশার আলো দেখবে, সেই জায়গাটা কিন্তু মানুষ আশাহত হবে। জি, ধন্যবাদ। জনাব হেলাল, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে সামনের নির্বাচন ঘিরে বিএনপির নানান প্রচারণা বা তৎপরতা রয়েছে, সেই নির্বাচন ঘিরে বিএনপির আগের যে জামাতের সাথে তাদের যে জোট, সেখানে স্পষ্টতই এই মুহূর্তে এক ধরনের দূরত্ব তো রয়েছেই। সব মিলিয়ে বিএনপির বর্তমান রাজনীতিটা কি এবং সেখানে আগের রাজনীতির থেকে কি কি পরিবর্তন আসলে আপনারা সামনে আনতে চান? দেখেন, রাজনৈতিক পরিবর্তন কি কি আনতে চাই, আমরা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবটা দিয়েছি এটা তো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে 31 দফা, তাই না? আর রাজনীতির গুণগত পরিবর্তনের কথাও আমি প্রথম আলোচনার প্রথমার্ধে যেটা বলেছি। এখন বলা হচ্ছে যে আপনার যে এখন একটা বিরাজনীতিকরণ অর্থাৎ রাজনৈতিক একটা শূন্যতা চলছে, কারণ আমাদের বিভিন্ন তর্ক এবং বিতর্কে যে পরাজিত ফ্যাসিবাদ তাদের দুর্বৃত্তায়ন কিন্তু ঢাকা পড়ছে। আমাদের বিভিন্ন তর্ক এবং বিতর্ক উঠানো হচ্ছে এবং সেই তর্ক বিতর্কের ফলে আমাদের যে জন্য গণ অভ্যুত্থান আমরা করেছি, বিশেষ করে গণতন্ত্র এবং বৈষম্য। বৈষম্য ছিল বিধায়িত, গণতন্ত্র ছিল না। গণতন্ত্র থাকলে তার বৈষম্য থাকতো না। এইটার জন্যই তো আমাদের এই যে 17 বছরের যে ব্যাপী যে বিপ্লব, যদিও আপনারা এটা নিয়েও একটা বাইনারি তৈরি করেছেন যে 17 বছরের বিপ্লব না 34 দিনের বিপ্লব, এই আলোচনা আমি এখন যাচ্ছি না। তা আমাদের যে লক্ষ্য ছিল গণতান্ত্রিক ধারা প্রবর্তন করা এবং একটি
নির্বাচনের বা একটি নির্বাচিত প্রতিনিধি বা রাজনৈতিক শক্তি দেশ পরিচালনা করবে, সেই জিনিসটার থেকে যেন বিভিন্ন তর্ক এবং বিতর্ক এই জিনিসটাকে ঢেকে ফেলছে। এবং যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিভিন্নভাবে আপনার মুখোমুখি বাধাগ্রস্ত করবার জন্য কতগুলো শব্দ এনে মুখোমুখি দাঁড় করাচ্ছে, যেমন সংস্কার, বিচার, স্থানীয় পরিষদ নির্বাচন আগে হবে না, জাতীয় নির্বাচন আগে হবে, তারপরে আবার দেখলাম ডাকসু আমাদের ছাত্র সংসদ নির্বাচন, যেটা খুবই অপরিহার্য, সেইটা আগে হবে না। মানে আমাদের কাছে সব কিছু ধোঁয়াশা মনে হয় যে আমরা যে জন্য অভ্যুত্থানটা হলো, শহীদ মুগ্ধ বা আপনার শহীদ ওয়াসিম এবং আমাদের সেই আবু সাইদ, এরা যে রক্ত দিল কি শুধুমাত্র আপনার কোটা সংস্কারের জন্য? যদি আজকে কোটা সংস্কার যে আন্দোলনটা, সেটা যদি সরকার কোটা মেনে নিত, তাহলে কি আপনার ধারণা এই আন্দোলন হতো না? তাহলেও হতো, কারণ তখনও রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় রয়েছে, আন্দোলন চলছিল। যে আপনার সুতরাং এই যে আমাদের যে আন্দোলনের যে আকাঙ্ক্ষাটা ছিল যে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, নির্বাচিত প্রতিনিধি দেশ চালনা করবে, কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হবে না, মাফিয়া থাকবে না, সেই তার প্রধান চিকিৎসা ছিল যে একটি আপনার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনা করা। সেটা সরকার আপনার ঘোষণা করলো যে ২৬ সালের ৩০শে জুন এবং আর একটা ডেট দিয়েছে ২৫ সালের শেষ অব্দে, দুইটা ডেট আপনার দিয়েছে। কিন্তু এই দুইটা ডেট অনেক লম্বা সময়। আমরা বলেছি কি কি করতে চান সেটাও আপনি পরিষ্কার করে বলেননি। এর মধ্যে আমি দেখলাম যে বিভিন্ন রকম, যেটা বললাম যে বিভিন্ন রকম বাইনারি তৈরি করা হচ্ছে, যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার প্রক্রিয়া ছাড়া নির্বাচন হবে না, অনেক কথা বলা হচ্ছে। অথচ আমরা দেখেন পরিষ্কার করে বলছি, সবাই উদ্দেশ্যে বলছি যে দেখুন এখন একটা জাতীয় ঐক্যের প্রয়োজন, যে নির্বাচন এবং সংস্কার বিচার সব কিছু একই সাথে চলতে পারে, তাই না? সব কিছু একই সাথে চলতে পারে। আপনি একটাকে যখন থমকে দিতে চান তখন আমাদের সন্দেহ সৃষ্টি হয় যে ২০০৭ সালে এরকম কিন্তু কতগুলো বাইনারি তৈরি করা হয়েছিল, যেটা আপনি নাজমুল সাহেবকে বলেছেন পরিবারতন্ত্র, বলছেন না একটা কথা, এরপরে সংস্কার, এই কথাগুলো বলে বলে আপনার ২০০৭ সালে সবচেয়ে জঘন্যতম নির্বাচন বাংলাদেশে ৮ সালে হয়েছে। এত মতলববাজি নির্বাচন, ওই নির্বাচনে আমি নিজেও পার্টিসিপেট করেছি। সুতরাং আমার বোধোদয় হয়েছে যে সবচেয়ে বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে জঘন্যতম নির্বাচন হচ্ছে ওইটা, এবং ওই নির্বাচনের দ্বারা বাংলাদেশে একটি ১৭ বছরের ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। ওই নির্বাচন আপনি দেখেন, ওই নির্বাচনের যারা কুশীলব ছিল তারাই কিন্তু এই বাইনারিগুলো বিভিন্নভাবে উস্কে দিচ্ছে, বিভিন্ন জায়গার থেকে উস্কে দিচ্ছে। সুতরাং আমাদের সন্দেহ হয় যে আমরা যে বিজয় অর্জন করেছি, এত রক্ত এত সংগ্রামের মধ্য দিয়ে ১৭ বছরব্যাপী মানুষ আন্দোলন করেছে বিভিন্নভাবে, শেষ পর্যায়ে আমাদের যে বীর ছাত্র ভাইয়েরা তারা এই উপসংহার টানলো। আমি সবসময় বলি যে ওই গণ অভ্যুত্থানের সন্তান হলো আমাদের এই বীর ছাত্র ভাইয়েরা। নেপোলিয়ান বোনাপার্ট যেমন আপনার ফ্রান্স বিপ্লবের সন্তান বলা হয়, ঠিক আমাদের ছাত্র ভাইয়েরা তাই। সেখানেও একটা বাইনারি তৈরি করা হয়েছে, ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র, ছাত্র মানে আমাদের বিশাল ছাত্র সমাজ, ছাত্র সমস্ত রাজনৈতিক দলের তো অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, তাদের ব্যাপক ভূমিকা রয়েছে, ব্যাপক এই আন্দোলনকে তারা সবাই রয়েছে। অর্থাৎ ছাত্রের ডেফিনেশন দিতে যায় গুটি কয়েক ছাত্রকে যখন বলা হয়, এবং তখন কিন্তু আমাদের সন্দেহ তৈরি হয় যে আসলে আপনারা কি করতে চাচ্ছেন। এই জন্য আমরা বলি এই ডক্টর ইউনূস সরকারকে যে আপনি একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, আপনার কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে, অনেক ভালো কিছু আশা করে, যে বাংলাদেশ অন্তত গণতন্ত্রটা আপনি ফিরিয়ে দিয়ে যাবেন, যে গণতন্ত্রের জন্য আমরা সেই 71 থেকে কাঁপছি, যে গণতন্ত্রের জন্য বিভিন্ন সময় গণতন্ত্র আসছে, হোঁচট খেয়েছে, কিন্তু ২৪-এর যে গণ অভ্যুত্থান এটা অনেক রক্তের বিনিময়, এবং এই ২৪-এর গণ অভ্যুত্থান অন্য সমস্ত বিপ্লবকে ছাড়িয়ে গেছে, পৃথিবীর অন্য বিপ্লবকে ছাড়িয়ে গেছে। এই গণ অভ্যুত্থান যে ১৭ বছরব্যাপী, বিশেষ করে শেষ ৩৪ দিনে যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং আমাদের তরুণ প্রজন্মরা যে বীর দর্পে দাঁড়িয়েছিল গুলির সামনে, সেই প্রতিশ্রুতিকে নিয়ে যারা আজকে খেলতে চান, আপনার ষড়যন্ত্র করতে চান, প্রতিবেশী রাষ্ট্রেও আপনি দেখছেন যে আমাদের এই পরিবর্তনটাকে ভালোভাবে নেয়নি। এটা আপনি দেখছেন যে প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই পরিবর্তনটাকে ভালোভাবে নেয়নি, এবং আবারও দেখছেন যে যারা পরাজিত শক্তি তাদের একটা বিরাট অংশ এই দেশে এখনো রয়ে গেছে, এবং শুধু রয়ে যায়নি, ঘাপটি মেনে নেই, ওত পেটে নেই, তারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রয়েছে। সেটা আপনি প্রশাসনে বলেন, পুলিশে বলেন, আর আপনার বিশ্ববিদ্যালয়গুলো বলেন, বিভিন্ন মিডিয়াতে বলেন, সব জায়গায় রয়ে গেছে। অতএব সব মিলিয়ে আমরা মনে করি যে একটা
অরাজনৈতিকভাবে যদি দেশ পরিচালনা করা হয়, দেশে যদি রাজনৈতিক শূন্যতা হয়, তাহলে দেখেন দ্রব্যমূল্য আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি, আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেননি। আমরা এই সরকারের কোনো ব্যর্থতাকে আমরা সহ্য করতে পারি না, কারণ এই সরকারের ব্যর্থতা মানে অভ্যুত্থানের ব্যর্থতা, বাংলাদেশের ব্যর্থতা, জনগণের ব্যর্থতা। এই জন্য বলছি যে আপনি এই রাজনৈতিক শূন্যতাকে দীর্ঘায়িত না করে আপনি যতটুকু সংস্কার করলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, নির্বাচিত প্রতিনিধিরা একটি রাজনৈতিক দল যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, একটি অরাজনৈতিক সরকারের সেই শক্তি থাকে না। যেহেতু আমি বলছি যে বাইরের যে দেশগুলো তারা আপনাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, তারা এখনও ষড়যন্ত্রের তীর ছুটছে। সুতরাং আমরা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যেসব সেক্টর থেকে বিভিন্ন রকম বাইনারি তোলা হয়, যেমন আজকে দেখেন স্থানীয় সরকার যে সংস্কার কমিটি তারা বলল যে আরও 90 দিন মানে 3 মাস লাগবে এইটা জমা দিতে এবং আপনার প্রস্তাব। আবার বলল যে জনগণের সাথে কথা বলে নাকি বোঝা গেছে যে জনগণ স্থানীয় নির্বাচন আগে চায়। আমি ভালো করে বলতে চাই যে কোন কনসেনসাসের ফলে, অর্থাৎ কোন সেন্সাসের ফলে, জরিপের ফলে আপনি এইটা বুঝলেন যে জনগণ এইটা আগে চায়। যেমন ধরেন আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিটি বলেছিল 31শে জানুয়ারি 31শে ডিসেম্বর দিবে, সেটা কোন কারণে 15 দিন পিছিয়ে দেওয়া হলো? তাকে তো বলা উচিত যে তার কাজ শেষ হয়নি, অথবা তাকে কেউ চাপিয়ে দিয়েছে। তিনি বলেছে আমি আগের থেকে হোমওয়ার্ক করেছি, আমার সব করা সম্ভব। তিনি 31শে ডিসেম্বর ডেট দিয়েছিল, সেটাকে আবার 15 দিন পিছিয়ে দিল। আবার এই আপনার প্রশাসন সংস্কার নিয়ে কি তুগলকি কাণ্ড আপনার প্রশাসন হলো, প্রশাসন চ্যালেঞ্জ করলো সরকারকে, এটা হতে পারে 24 ঘন্টা নাকি পদত্যাগ করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছি আপনার কথা। জনাব প্রধান, আপনার কাছে আসতে চাই, গত 15 বছরে আওয়ামী লীগের যে বয়ান বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, যেখানে কেবলই শেখ মুজিবুর রহমান এবং এর বাইরে তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে জিয়াউর রহমান পর্যন্ত কারো বলতে গেলে সেরকম স্থান সেখানে ছিল না, এই মুক্তিযুদ্ধের বয়ান এখন কি দাঁড়াবে, সেখানে 72-এর সংবিধানের কি অবস্থা থাকবে, সে নিয়েও এই মুহূর্তে এক ধরনের মতবিরোধ শোনা যায়, বিশেষত বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে। এখানে আসলে ইতিহাসের সঠিক যে বয়ান সেটা স্থাপনের রাস্তাটা কি? একটা বিষয় হচ্ছে যে ইতিহাসবিদরা ইতিহাসের কাজ করে, তাই না? রাজনীতিবিদরা তো এটা করে না, ইতিহাস রচনা করে অন্যরা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখানটায় পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা নিজে একটা ইতিহাস তৈরি করতে গেছিলেন, যে ইতিহাসটা জনগণ প্রত্যাখ্যান করছে। তার শাসনটা উনি করেছিলেন, নামটা মুক্তিযুদ্ধ। আসলে এইটাকে ব্যবহার করে উনি ইভেন কি উনার পিতা শেখ মুজিব উনার পিতা মনে করে উনার পিতাকে উনার মতো করে ব্যবহার করছেন ক্ষমতার জন্য, যেটা একটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরাও দুর্ভাগ্যজনক মনে করি। উনি সংবিধানে যে বিষয়গুলি সন্নিবেশিত করছিলেন এগুলি প্রয়োজন ছিল না, ওনার আগেও ছিল না, এগুলি প্রয়োজন ছিল না, উনি করেছেন। মূলত এখানটায় এটা ওনার একটা ভরং ঢাল, এই ঢালটা ব্যবহার করে উনি লুটপাটটা করেছেন মজা করে, উনি ফ্যাসিজম চালিয়েছেন, গুম খুন করেছেন, হেন কোনো কাজ নাই যা করেন নাই। এবং এই কাজটা ওনার কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত করেছেন এই 15 বছর 16 বছরের শাসনে। এটা একটা জঘন্য কাজ করেছেন উনি। মজার ঘটনা হচ্ছে এই কাজ যখন শেষ হতে যাচ্ছে, মানে ওনার যখন শেষ হতে যাচ্ছে, তখন উনি তার আগে কিন্তু উনি ওনার সমস্ত পরিবার পরিজন সবাইকে আগে পাঠিয়ে দিয়েছেন। ওনার দলের এখন বয়ান তৈরি করছে ওনার দলের পক্ষ থেকে, আমরা শুনি না উনি পালিয়ে যান না, ওনাকে জোর করে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, তাই না? এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে। আসলে ওনার সমস্ত অ্যাসেট, ওনার সমস্ত লুণ্ঠিত অর্থ বাইরে পাচার করে দিয়ে ওনার আত্মীয়কে পাঠিয়ে দিয়ে উনি তারপর খুব মজা করে উনি চলে গেছেন। আমি মজা করে এই কারণে বলবো, ওনাকে রাফায়েল বিমান দিয়ে বর্ডারে রিসিভ করে নিয়ে চলে গেছে ওনাকে সেই হিন্দন এয়ারপোর্টে। এখন এটা কোনো ইতিহাস না, এটা আমাদের জাতির কলঙ্ক। এই কলঙ্ককে এই জাতিকে সারা জীবন বহন করতে হবে। পৃথিবীতে বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের যে দুঃশাসনের যে ইতিহাস আমরা পড়ি, এবার দুর্ভাগ্যজনক সত্য, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু সরকারের কিছু কিছু কলঙ্ক ছিল, গায়ে দাগ ছিল। সেই দাগগুলি বিভিন্ন রাজনীতি করতে গিয়ে আমরা কখনো কখনো উচ্চারণ করিনি তা না, সবাই ব্যবহার করেছি সেগুলিকে। তার একদল করা বা শেয়ার সিদ্ধের হত্যাকাণ্ড বা বিশেষ ক্ষমতা আইন বা রক্ষী বাহিনীর অত্যাচার, এগুলি আলোচনায় এসছে, রাজনীতি এগুলি থাকে। কিন্তু তার এই ক্রমাগত শাসনের এই যে অবস্থাটা, এটা ইতিহাসে কিন্তু একটা কালো শাসন হিসেবে কিন্তু চিহ্নিত থাকবে। এখান থেকে তার মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, যত চেষ্টাই করুক না কেন। আজকে বাংলাদেশে বিভিন্নভাবে ওই পক্ষের লোকজন এই সরকারকে মুক্তিদের বিপক্ষে আসছে। এখানটায় বিজয় আমাদের এটা ভিন্ন, এই যে বয়ানগুলি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এগুলি ভুয়া, পাবলিক বোঝে এগুলি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সংস্কৃতির পরিবর্তন যে কথাটা আপনি আগে নিয়ে আসছিলেন, আশরাফ ঠিক মতো বলছে। আপনি দেখেন, আমি আজকে ওই যে বললো না যে শহীদ মিনারে একটা ছেলেকে ফারুক, কি নাম তার, ফারুককে যে হাসনাতকে যে দৌড় দেওয়া হলো, ধরলো,
তাতে মামলা হয়েছিল একটা এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। 11 ঘন্টা যেতে না যেতে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। ধরলেন কেন? এই যে তার মানে প্রভাব বিস্তার করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই কালচার তো পুরো ছিল অতীতে, যে আমার পক্ষে হইলেও 7 খুন মাপ, বিপক্ষের হইলেও ওর জন্য আছে। আর একদিন দেরি করতেন, জামিন নিত কোর্ট থেকে, আপনি ছেড়ে দিলেন কেন? তার মানে কালচারটা সেম রয়ে গেছে। আমি যদি আমার এলাকার কথা বলি, ওখানটায় আওয়ামী লীগ একজন পার নেতা, বড় নেতা আওয়ামী লীগের ধরা পড়ছে। ওখানটায় একজন উপদেষ্টার বাড়ি, মানে সরি একজন বৈষম্য ছাত্রনেতার বাড়ি, ওকে 3-4 দিনের মধ্যে ছাড়া নেওয়া হয়েছে, গিয়ে ছাড়া হয়েছে। ধরলেন করে সেটা চার্জ করছে, আমি শুনছি এটা, আমি নাম আর মেনশন করতে চাচ্ছি না। তাহলে এই যে ঘটনাগুলি আমার আত্মীয় হলে, আমার নিজের লোক হলে তার জন্য 7 খুন মাপ, একই কালচারই তো করতেছেন। আপনি যে ভিন্ন কালচার সংস্কৃতি উপস্থাপন করবেন, দেশবাসীকে দেবেন, এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আমরা দেখছি না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, ইজ কারেক্টলি সে অ্যাসেস করছে যে প্র্যাকটিক্যালি হ্যাঁ আমরা একটা সমস্যা, মারাত্মক একটা সমস্যার মধ্যে আছি। একটা আন্দোলন, হ্যাঁ এই আন্দোলনটা 17 বছর ধরেই চলছিল, কারণ গভর্নমেন্টের প্রথম থেকেই তো বিরোধী দল শূন্য করার একটা প্রচেষ্টা ছিল, যে ইলেকশন 8 সালে যেটা কথা বললো 111 থেকে চেষ্টা হয়ে আজকে এই জায়গায় আসছে। এবং সেই আন্দোলনটা একটা পর্যায়ে আন্দোলনটা যখন পেকে গেছে না, সেই সময় ধান কাটার কাজটা খুব জোরে সোরে আমাদের লাঠিয়াল বাহিনী বা ছাত্র অগ্রগতি বাহিনী, ছাত্ররা যুগে যুগে এটা করছে। আমিও ক্লাস 9 থেকে 69 সালে একদম স্কুলে মিছিল নিয়ে বের হওয়া লোক, আমি তো ক্লাস 9-এ পড়তাম। তো পরে ছাত্ররা যুগে যুগে করছে, এটা তো বিশেষ কৃতিত্ব না, ছাত্ররাই করবে। কারণ ছাত্রদের নিজের ব্যক্তিগত স্বার্থ থাকে না, তখন ছাত্র থাকে জাতীয়, সেই জাতীয় দায়িত্বটা ছাত্র পালন করতে অভিনন্দন তাদেরকে, ফাইন। দল করতে চান করেন, কোনো অসুবিধা নাই। আমাদের মতো আমরা দেশ স্বাধীন মুক্তিযুদ্ধ এসে ক্ষমতার সঙ্গে থাকতে চাই লোক, আমরা ক্ষমতা থেকে আলাদা হয়ে দল করছি, আলাদা দল করছি, ভুল করছি, ভ্রান্তি করছি, যা করছি খণ্ড করছি। কিন্তু এই যে না বলার স্পর্ধা আমরা দেখাইছি, আপনারা দেখান না। আপনারা কেন ওইভাবে ডুয়েল কেন এইখানটায়, যে বলছেন না আমরা সরকারের বিরুদ্ধেও আছি আবার পক্ষেও আছি, লিভ গভর্নমেন্ট, কাম টু দি স্ট্রিট, আমরা ডায়ালগ করি, নতুন কি করা যায় আসেন। আপনি এই যে নতুন একটা কালচার তৈরি করতেছেন, এই কালচারটা কিন্তু আমার ধারণা দেশে ভালো কালচার তৈরি করার বিপরীতে একটা খারাপ কালচার তৈরি করবে। কারণ আপনি একই সঙ্গে সরকারও আছেন, একই সঙ্গে বিরোধী দলও আছেন, তাই না? আপনি গাছেরটাও খাবেন, তলেরটাও করাবেন, এই রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। এই যে তরুণরা যারা বেরিয়ে এসেছেন এই আন্দোলন থেকে, তারা তো এই দেশেরই সন্তান, এই রাজনীতিতে এই দেশেরই আলো হয় বড় হওয়া। এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সেটা কি করার দায় একাই তাদের, নাকি এখানে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ তাদেরও এগিয়ে আসা কিছু করার রয়েছে? যেহেতু তারা তাদের উপদেষ্টাদের বক্তব্য 53 বছরে বাংলাদেশে শুনে রাজনীতি রিলে রেস, ইট ক্যারিজ ফ্রম জেনারেশন টু জেনারেশন, ফ্রম পার্টি টু পার্টি। লিডারশিপ, এক এক লিডারশিপের রাজনীতি এক এক ধরনের হয়। ধরুন জিয়া যেটা প্রেজেন্ট করতে পারছে, নিশ্চয়ই খালেদা সেটা পারে না, অথবা খালেদা জিয়া যেটা পারছে জিয়া সেটা পারে নাই, বা ভবিষ্যৎ বিএনপি সেটা পারবে কিনা, বা আরও ভালো পারতে পারে, এটা ভ্যারি করে ম্যান টু ম্যান। এখন এইটা আপনার এই নতুন প্রজন্ম যারা আসলো, তারা অ্যাজ এ হোল তাদের যে রিফ্লেকশন, তারা বলছে 53 বছর রাজনীতি কিছু করতে পারেনি। ত্রুটি বিজিত রাজনীতি তো আসেই, অবশ্যই আছে, না হলে আমরা এই জায়গায় পড়লাম কেন? আজকে এই জিনিসটা এদেরকে বুঝতে হবে, শুধু এখানটায় না। হোয়াই নট পাকিস্তান, হোয়াই নট ইরান? একটা মুসলিম দেশও পারতেছে না গণতন্ত্রের জায়গায় আসতে, কী কারণে? আমি আরও বড় করে ভাবতে বলতেছি। এখন তো ওপেন যুগ, মোবাইলের মধ্যে সব কিছু পাওয়া যায়, বদ্ধ করে থাকার দরকার নাই। আমি পাচ্ছি গোটা বিশ্বের মুসলমান দেশ যারা দাবি করে, তারা একটা ডেমোক্রেসি সেটেল করতে পারছে না। আমার পাশের দেশ তো ইন্ডিয়া, হ্যাঁ আজকে পাশের দেশ ইন্ডিয়া, সেখানটা উত্তরাধিকার রাজনীতি ছিল না তা না, সেখানটায় নেহরু ছিল, ইন্দিরা ছিল, তার ছেলে আছে এখনো, কিন্তু সেখানটা তো রাজনীতিকে ধারাবাহিকভাবে তারা নির্বাচনের মধ্যে সরকারের পরিবর্তন ধারাকে এস্টাবলিশ করছে। আমরা পারি নাই। আমরা যে পারলাম না, এটাই তো মূল ব্যত্যয়। যদি পারতাম তাহলে প্রতিটা মুহূর্তে আমরা জবাবদিহি করতে হতো জনগণের সামনে। ভোটের সময় প্রণববাবুর মতো লোক হেরে গেছে লোকসভা নির্বাচনে, আবার জিতে উনি প্রেসিডেন্ট হয়েছে। এই যে কালচারটা, ওইটা রপ্ত করতে পারছে। এখানটা আমার ক্ষমতায় গেলে আমি রাবণ হয়ে যেতে চাই, আমার আর ছাড়তে চাই না, তাই না? এইটা জায়গার থেকে তো আমাকে বেরিয়ে যেতে হবে। তো আর দ্বিতীয় বের হতে হবে যে এখানে রাজনীতি মানে হচ্ছে দেশ সেবা, লুটপাট করে অর্থবিত্ত বানানো, বিদেশে টাকা পাচার করো, বাড়ি করো লন্ডনে, তাই এই যে রাজনীতি, এই যে অর্থ উপার্জনের যেটা রাজনীতিটা যে জায়গায় নিয়ে আসছি আমরা, এটা রাজনীতি ইভেন কি আমরা এরশাদকে বহুত গালাগালি করছি, বহুত কিছুই করে নাই। এরশাদ সেই তুলনায় নস্যি যা কাম হয়ে গেলো এইবার যা হয়েছে। তো ফলে সেই জায়গার দ্বারা আমি বলছি এই দুটো জায়গা যদি আমরা ক্লিয়ার করতে পারি, অর্থবিত্ত বানানোর জায়গা রাজনীতি না, দেশ সেবার জায়গা রাজনীতি। আর রাজনীতি মানে এখানটায় আমি যাকে ইচ্ছা তাকে দিলাম। 12 ভূঁইয়াদের সময় এরকম ছিল, বুঝছেন, জিতাউদ্দিন শাসন বলে যেটাকে, অযোগ্য লোকরা বিভিন্ন জায়গায় এই বসিয়ে লুটপাটটা হয়েছে সমানে। এখনও তো অযোগ্য লোকরাই, যোগ্যতা নাই। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নমিনেশন দেওয়া যাবে না,
সে টাকা নিয়ে নমিনেশন দিয়ে দিচ্ছে, অসংখ্য টাকা দিয়ে নমিনেশন। তাহলে এই কালচারটা বন্ধ করার জন্য পার্টির থেকেই প্রতিরোধ আসতে হবে। জি, বিএনপি গতবার, আমি একটু বলে নিই, বিএনপি গতবার নির্বাচনে হারার পরে, এর আগের 8 সাল নির্বাচনে হারার পরে একটা মিটিং করেছিল সেন্ট্রালি, ডিস্ট্রিক্ট লেভেলে। আমার জানার মধ্যে সেই সময় ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন হচ্ছিল, এবং সেটাও কিন্তু এলাকায়, কিন্তু সেই সময় এলাকায় যথেষ্ট মানে কি বলা যায় যে অনেক যারা ওইরকম মাসেল, এরাও কিন্তু হেরে গেছে। আমার ডিস্ট্রিক্ট আমি দেখছি না যে নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব হয়। তার গ্রাসরুট থেকে কেন্দ্র পর্যন্ত যদি এই ধারাটা অব্যাহত থাকে, আমার ধারণা ভিন্নতা আসবেই, সংস্কৃতি পরিবর্তন হবে এবং দেশটা ভালো জায়গায় যাবে। কিন্তু নির্বাচনের ধারাটাকে আপনার পাবলিককে বুঝতে হবে, পাবলিক বুঝবে যে আমার ভোটের কারণে সরকার পরিবর্তন হবেই। জি, ধন্যবাদ। শেষের দিকে জনাব নাজমুল আশরাফ যদি কিছু যোগ করেন। দেখেন, আমরা সবাই কিন্তু মোটামুটি একটা কথাই বলছি যে রাজনীতি পরিবর্তনের জন্য সঠিক গণতন্ত্রের চর্চা দরকার। এখন সঠিক গণতন্ত্রের চর্চাটা নির্ভর করে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করার। মোটা দাগে যদি বলি, 3টা যে অঙ্গ রাষ্ট্রের, বিচার বিভাগ যদি স্বাধীনভাবে ন্যায় বিচার নিশ্চিত করে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের নির্বাহী বিভাগ যদি শাসনতান্ত্রিক ন্যায় বিচার সেটা নিশ্চিত করে, তাহলে অনেক সমস্যা দূর হয়ে যায়। আইন বিভাগ সেটা রাজনৈতিক দলের তত্ত্বাবধানে থাকে, কিন্তু সেখানে আবার জবাবদিহিতার ব্যাপার আছে। ফলে আপনি যদি এই প্রাতিষ্ঠানিক বিষয়গুলোর পরিবর্তন না আনেন, শুধুমাত্র উপরে কাঠামোর কিছু পরিবর্তন, সংস্কার, সুপারিশ দলগুলোর উপর চাপিয়ে দিলেন, দোষ ত্রুটি ধরলেন, তাহলে কিন্তু সেই পরিবর্তন হবে না। সঠিক গণতন্ত্রের চর্চা এবং তার জন্য যত প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সংস্কার, তার চেয়ে বড় কথা হচ্ছে, ধরেন এতগুলো সংস্কার কমিশন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সুপারিশ করা হবে, সেই সংস্কারগুলো হয়তো ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে, পরবর্তী সংসদে হয়তো সেগুলো অনুমোদন করা হবে। কিন্তু আপনি কার্যকর করবেন কাকে দিয়ে? মানুষকে দিয়ে। তো আপনি চমৎকার একটা বিচার বিভাগের কাঠামো তৈরি করলেন, সেখানে বিচারপতি কারা? আপনি চমৎকার একটা নির্বাচন কমিশন করলেন, সেখানে কমিশনার কারা? আপনি বিভিন্ন নিরাপত্তা বাহিনী, মানে আইন কানুন বিধিবিধান খুবই চমৎকার উন্নত করলেন, কারা সেগুলো চালাবে? সো মানসিকতার পরিবর্তন, মানুষের মগজের পরিবর্তন এবং সংস্কার সবার আগে দরকার। সেটাকে বাধ্য করতে হবে আইন কানুনের মাধ্যমে, এবং সেই আইন কানুনের সঠিক প্রয়োগ, এবং যদি অপপ্রয়োগ হয় তার জন্য বিচার ব্যবস্থা। এই সামগ্রিক বিষয় যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে উন্নততর রাজনীতির আশা খুব একটা করে লাভ নাই। এর বাইরে যে পরিবর্তনগুলোর কথা এতদিন ধরে বলা হচ্ছে, সেখানে বিএনপির 31 দফা যেমন সামনে আছে, এর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তাদের ভাবনা জানাচ্ছে। এই পরিবর্তনগুলো যে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে আগামী নির্বাচনে, তারপরেও জারি থাকবে, কারণ ক্ষমতায় যাবার আগে, এর আগে অনেক সময় রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় যাওয়ার পরে অনেকগুলোই রাখেনি। সেই নিশ্চয়তা আসলে কিভাবে জনাব হেলাল? দেখেন, আমরা যদি নির্বাচনী ম্যানিফেস্টোয় যদি এগুলো আপনার, যেহেতু আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব শুধু বিএনপির একার না, এটা আপনারা দেখছেন যে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যুগপৎ আন্দোলনের সবার মতামতের ভিত্তিতে কিন্তু 31টা দফা, এবং এই 31 দফা যে অ্যাবসুলেট কোনো বিষয় না, এখানে এর অ্যাবজর্পশন পাওয়ার, অর্থাৎ যোগ বিয়োগ কাটাছেড়া করা যায়, অ্যামেন্ডমেন্ট রিফর্ম সব করা যায়। সুতরাং এটা যদি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকে এবং তারপরে যদি আমরা সেইগুলো প্রতিপালন না করি, তাহলে আওয়ামী লীগের মতো দশা তো আমাদেরও হবে, তাই না? বাংলাদেশে তো আমরা যদি জনগণের প্রত্যাখ্যান হব যদি আমরা সেগুলো না করি। আমরা এটা মিন করি বিধায় আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার এটি বলছে যে দেখেন কত বড় একটা উদারতার পরিচয় যে বিএনপি ক্ষমতায় আসবে যদি শুদ্ধ নির্বাচন, সঠিক নির্বাচন, আমার ধারণা এত বড় একটা রাজনৈতিক দল, সেই দল ক্ষমতায় আসলে তিনি হবেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই বলছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ তিনি এটা মিন করেন, বারবার বলছেন। তারপর উনি এই যে রাজনীতির যে ক্রিমিনালাইজেশন, এটাকে নিবৃত্ত করার জন্য তিনি আপার চেম্বারের কথা বলছেন। আর একটা জিনিস দেখেন, আমি বলতে চাই যে আপনারা কতগুলো গ্রাউন্ডলেস এবং আনজাস্টিফাইড কিছু ডিবেট তখন তৈরি করেন। এতদিন ছিলাম সংস্কার, তারপরে বিচার, স্থানীয় সরকার, বিভিন্ন রকম কথা, এখন শুনতেছি আবার আপনার পরিবারতন্ত্র। মানে কোনো না কোনো একটা শব্দ নিয়ে খেলা করে আমাদের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত হবে। পরিবারের যদি কোনো ব্যক্তি, আমার পরিবারে কেউ যদি কোয়ালিফাইড হয় বা সে যদি জনগণের কাছে অ্যাকসেপ্টেড, সে রাজনীতি করবে, আর জনগণের কাছে অ্যাকসেপ্টেড না, সে রাজনীতি বের হয়ে যাবে। এখন আমি রাজনীতি করি বলে আমার পরিবার আর কেউ রাজনীতি করতে পারবে না, এটা হয়? এটা কোন বিচারে আপনারা বলেন? যে আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে বিভিন্ন দল প্রধান ভাই কিন্তু বলছে সেটা, যে কিভাবে আপনার উত্তরাধিকার সূত্রে একজন, শুধু উত্তরাধিকার সূত্রে না বা রক্তের উত্তরাধিকার না,
আমরা রাজনৈতিক দক্ষতা, সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই সবাই কিন্তু ক্ষমতায় আসি। আরেকটি দেখলাম কথা বলা হয় যে পলিটিক্যাল পার্টিস রিফরমেশন, ইন্ট্রা পার্টি পলিটিক্যাল রিফরমেশন, যে অভ্যন্তরীণ রাজনৈতিক দলের সংস্কার। এইটা আপনি ডিকটেট করেন কিভাবে? আমার রাজনৈতিক দলের সংস্কার, আমার রাজনৈতিক কর্মসূচি, আমার রাজনৈতিক কার্যক্রম যদি খারাপ হয়, জনগণ তো আমাকে গ্রহণ করবে না। প্রধানমন্ত্রী যেটা বলছে, যদি নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে কিন্তু আমি আমার পার্টিকে রিফর্ম করতে, আমার চরিত্র বদল করতে আমরা বাধ্য হব। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখেন 90-এর গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী একজন নেতা ছিলেন। আমরা তার আগে 89-এ একটা ডাকসু নির্বাচন হয়েছিল। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বহুদিন পর ডাকসু নির্বাচন হলো, 73-এ পরে না পরে 89। আমরা তখন এই নির্বাচনের আগে আমরা হলে যেভাবে রাজনৈতিক জীবনযাপন করতাম, 89-এর ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা হওয়ার পরেই আমাদের সবল চালচলন পাল্টে গেল। প্রধানমন্ত্রী সাক্ষী আমরা সবাই পাল্টে গেল। তখন গেটে আড্ডা মারা, অনেক কিছু রিফর্ম করলাম যাতে নির্বাচনে জিততে হবে। সুতরাং আপনি যদি নির্বাচন ব্যবস্থা চালু রাখেন, সব রিফরমেশন রিভলিউশনারি প্রক্রিয়া হবে। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।